বাংলা পেডাগজি থেকে 50টা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সুতরাং আপনারা সাথে থাকুন। তো এই 50টা গুরুত্বপূর্ণ প্রশ্নের কারেক্ট আনসারকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দেরি না করে আমরা তাড়াতাড়ি চলে আসছি আমাদের প্রথম প্রশ্নে। শিক্ষার্থীদের শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য প্রয়োজন। দেখুন, শিক্ষার্থীদের শ্রবণ শক্তির যদি আমরা সঠিক বিকাশ ঘটাতে চাই, একটা শিক্ষার্থীর অর্থাৎ শ্রবণ শক্তি মানে কি বলুন তো, সে শুনতে পাচ্ছে কিনা, অর্থাৎ শোনার যেটা শক্তি। শ্রবণ, কথন, পঠন, লিখন এই ব্যাপারে ক্লাস অলরেডি দেওয়া আছে, দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে ভাই? অর্থাৎ কান দিয়ে শোনাকেই কিন্তু শোনা বলে না, কান দিয়ে শোনার মধ্যেই কিন্তু অনেক ফ্যাক্ট আছে ভাই। দ্যাট ইজ নোন অ্যাজ, আমরা যদি বলি তাহলে আমরা কি বলবো, কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট ইজ পাওয়ার। তো আপনারা কনসেপ্টটা খুব ভালো করে আগে বুঝে নেবেন। ঠিক আছে ভাই? কনসেপ্টটা ভালো করে বুঝলে, যদি কনসেপ্ট দেখে না তো অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমরা শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য প্রয়োজন। শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বক্তৃতা, আলোচনা না উপরের সবকটি। এখানে আলোচনা দুবার হয়ে গেছে, আলোচনা আমরা একটা কেটে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ধরে নিন একটাই। তো এখানে শ্রবণ শক্তি অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বক্তৃতাও তারা দিতে পারে। অর্থাৎ তারা যদি বক্তৃতা দিতে পারে তার মানে সে শুনছে। যে যত, একটা কথা মনে রাখবেন, ভালো বক্তা হতে গেলে প্রথমে ভালো শ্রোতা হতে হয়। সে নিশ্চয়ই খুব ভালো করে শুনতে পাচ্ছে, শুনেছে, যার জন্য সে এবার ভালো করে বক্তৃতা দিতে পারছে। এবং আলোচনা, ডিসকাশন যদি সে খুব ভালো করে করতে পারে, তার মানে সে অন্য একজনের কথা খুব ভালো করে শুনতে পাচ্ছে, তার মানে সে এবার সবার সঙ্গে তাল মিলিয়ে সে আলোচনা করতে পারছে। সুতরাং উপরের সব কয়টি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখি, একজন শিশু কিভাবে মাতৃভাষা শেখে? একটা শিশু কিভাবে মাতৃভাষা শিখবে? শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, নাকি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে? বলুন তো, শিশু কিভাবে মাতৃভাষা শেখে? শোনার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, না প্রথাগত শিক্ষার মাধ্যমে? তো এটা কারেক্ট আনসার হবে শোনার মাধ্যমে। অর্থাৎ একটা শিশু যত ভালো করে শুনবে সে তত ভালো করে জিনিসটাকে শিখতে পারবে। নেক্সট, শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করছে কিনা না সেটা কোন পাঠের দ্বারা বোঝা যায়? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই। শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করতে পারছে কিনা না সেটা আমরা কোন পাঠের দ্বারা বুঝতে পারি? নীরব পাঠ, সমবেত পাঠ, সরব পাঠ, নাকি ধারণা পাঠ? সঠিক নীরব পাঠ মানে কি? নীরব পাঠ মানে সে মনে মনে চুপচাপ পড়ছে। সে যদি মনে মনে চুপচাপ পড়ে তাহলে সে উচ্চারণ সঠিক করছে না ভুল করছে আমি কি করে বলবো? সেটা সম্ভব না। সমবেত পাঠ মানে সবাই মিলেমিশে পাঠ করবে একসঙ্গে, সেটা সম্ভব না। সুতরাং কারেক্ট আনসার হবে সরব পাঠ। সরব পাঠ মানে কি ভাই? সরব পাঠ মানে হচ্ছে লাউড রিডিং, মানে জুড়ে জুড়ে পাঠ করা। তো একজন শিশু যদি জুড়ে জুড়ে পাঠ করে, সে লাউডলি যদি পাঠ করে, তাহলে আমি তার উচ্চারণটা খুব ভালো করে বুঝতে পারবো সে সঠিক উচ্চারণ করতে পারছে কিনা। সুতরাং কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 3। বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিশুর শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী কোন বিবৃতিটি সঠিক? অর্থাৎ এখানে বলেছে আরটি অ্যাক্ট 2009 কথা, রাইট টু এডুকেশন অ্যাক্ট। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন যে 2009, এই 9 অনুযায়ী বা ওই আইন অনুযায়ী নিচের কোন বক্তব্যটা সঠিক? বন্ধুত্বপূর্ণ এবং শিশুকেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপর অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা থাকতে হবে। লেখাপড়া করতে না চাইলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে। মাতৃভাষার মাধ্যমে শিক্ষায় কম গুরুত্ব দিতে হবে। তো কারেক্ট আনসার এখানে কি হবে আপনারা একটু ভাবুন এবং আমাদের সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো ভাই কারেক্ট আনসার কী হতে পারে খুব তাড়াতাড়ি। শিক্ষার অধিকার আইন 2009 আমরা সবাই জানি সেটা কি, সেটা হচ্ছে কি 6 থেকে 14 বছরের সকল শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, অর্থাৎ সরকার প্রদত্ত একটা আইন। যেটা বলেছে এই আইনে কি বলেছে ভাই? এই আইনে বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সে যত শিশু আছে সবাইকে একদম ফ্রি বিনা পয়সায়
এবং বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতেই হবে, এটা শিশুর একটা মৌলিক অধিকার হয়ে দাঁড়িয়েছে। তো এই ক্ষেত্রে অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা সেটা কোন খাতায় লেখা আছে মুঠেই না। আর এখানে বলেছে শাস্তি, সেটা মানসিক শাস্তি, শারীরিক শাস্তি, কোনো ধরনের শাস্তি সেখানে অ্যাপ্লাই নয়, সেটা ক্যান্সেল। মাতৃভাষার মাধ্যমে শিক্ষায় বেশি গুরুত্ব দিতে হবে, এখানে কম গুরুত্ব দিয়েছে ভাই, সেটাকে চাং ভাই, এটাকে চাং, মনে চাং করে কেটে দিন। তো কারেক্ট আনসার কি হচ্ছে, যেহেতু 3টা অপশন আমরা কেটে দিলাম, তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ, বন্ধুত্বপূর্ণ এবং শিশু কেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। বন্ধুত্বপূর্ণ এবং শিশু কেন্দ্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট দেখি, আদর্শ পাঠের একটি গুণ হলো, আদর্শ পাঠের একটা গুণ কি, কোনো কিছু পড়তে পারা, কোনো কিছু লিখতে পারা, কোনো কিছু শুনতে পারা, অর্থ উপলব্ধি করতে পারা। আদর্শ পাঠ, আদর্শ পাঠ মানে কি, কোয়েশ্চন নাম্বার 5, আদর্শ পাঠ মানে হচ্ছে কি, অর্থাৎ আমি একটা জিনিস পাঠ করলাম, রিডিং করলাম, তো রিডিং করার পর আমি মানে হোয়াট ইজ পঠন, এবার যদি আপনাকে বলি হোয়াট ইজ পঠন বা হোয়াট ইজ রিডিং, এক কথায় আপনি কি বলবেন, আপনি কি বলবেন, পঠন মানে কি, হোয়াট ইজ পঠন বাই হোয়াট ইজ রিডিং। আমরা সবাই জানি হোয়াট ইজ রিডিং কি, রিডিং মানে কি, একটা জিনিস দেখে দেখে পড়ে নিলাম, শেষ হয়ে গেল, কিন্তু আসলে না ভাই, আসলে এটা রিডিং নয়। রিডিং মানে কোনো একটা জিনিস পাঠ করে ওই যে যতটুকু আমি পাঠ করলাম বা পড়লাম তার অর্থ কি বলেছে, তার অর্থটা যদি আমি খুব ভালো করে বুঝতে পারি তাহলে সেটাই হচ্ছে পঠন। আর কোনো একটা যদি পড়ে যদি তার অর্থ আমি বুঝতে না পারি তাহলে সেটা কিন্তু রিডিং হলো না। তো এটাই বলেছে কি আদর্শ পাঠের একটা গুণ হলো কি অর্থ উপলব্ধি করতে পারা। সুতরাং অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হয়ে যাবে কি কারেক্ট আনসার। শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয়, ব্যাবলিং, তো শিশুদের ব্যাবলিং শুরু হয় 6 মাস বয়সে, সেটা মনে রাখবে 6 মাস। আর যদি প্রশ্ন আসে শিশুদের কুইং কবে থেকে শুরু হয়, কুইং, কুইং, শিশুদের কুইং কবে থেকে শুরু হয়, এটা মনে রাখবে 6 উইক, অথবা প্রশ্ন আছে পরে জানি না। যদি ব্যাবলিং প্রশ্ন আসে তাহলে হবে 6 মাস, আর যদি কুইং আসে তাহলে এটা হবে 6 সপ্তাহ, এটা মাথায় রাখুন। নেক্সট, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাষা শিক্ষার ক্ষেত্রে গ্রামারের প্রধান উপযোগিতা কি বা ব্যাকরণের প্রধান উপযোগিতা কি, সূত্রগুলি উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন এবং প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা দেওয়া, সূত্রগুলি মুখস্থ করা, ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। ব্যাকরণের যেটা উপযোগিতা রয়েছে এটা কারেক্ট আনসার কি, কোয়েশ্চন নাম্বার 7। আমরা যে আরোহী পদ্ধতি, আচ্ছা সবচেয়ে কোন পদ্ধতিটা ভালো, বেস্ট পদ্ধতি হচ্ছে গ্রামার শিক্ষার ক্ষেত্রে, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি, মনে রাখবেন আরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ মেথড। তো আরোহী পদ্ধতিতে কি বলেছে, প্রথমে উদাহরণ টু রুল, প্রথমে আমরা উদাহরণ দেব, তারপর আমরা নিয়মে যাব বা সূত্রে যাব, সংজ্ঞা যাব। তো এখানে কারেক্ট আনসার হবে উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন এবং প্রয়োগ করা। প্রথমে উদাহরণ দেব, তারপর উদাহরণ থেকে আমরা সূত্রে যাব, তারপর আমরা কাজ চালাবো। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। শিক্ষার্থীদের বাচন দক্ষতার চূড়ান্ত উন্নতির জন্য তাদের কোন সুবিধাটি প্রদান করা উচিত, শিক্ষার্থীদের বাচন দক্ষতার চূড়ান্ত উন্নতির জন্য তাদের কোন সুবিধাটি প্রদান করা উচিত, আদর্শ সিডি শোনার, ভাষা ব্যাকরণ ভাষা গঠন বিশ্লেষণ করা, না দুরূহ পাঠ করা, নাকি বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ করে দেওয়া। কারেক্ট আনসার কোনটি হবে, কোয়েশ্চন নাম্বার 8, খুব তাড়াতাড়ি ভাই। একটা কথা মাথায় রাখুন যে রিয়েল লাইফ বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড যদি কোনো শব্দ আপনার অপশনে থাকে তাহলে এটাই কিন্তু কারেক্ট আনসার হবে। সুতরাং অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার, অর্থাৎ কি বাস্তব জীবনে অধিক কথা বলার সুযোগ করে দেওয়া, এই ক্ষেত্রে হবে কি আমার কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। তারপর দেখে নেওয়া যাক, নিম্নের কোনটি জরুরি সাক্ষরতা স্তরে লক্ষ্য করা যায় না, ইমার্জেন্ট লিটারেসি স্টেজ।
এবার কথা হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি স্টেজ মানে কি আগে জানতে হবে, যেটা কনসেপ্টের ক্লাসে আমরা বলেছি, তবু আবার বলে দিই আপনাদের। জরুরি সাক্ষরতা স্তর মানে আমরা যাকে বলি কি বলি ভাই, ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট লিটারেসি স্টেজ। তো ইমার্জেন্ট লিটারেসি স্টেজ মানে কি, ধরুন একটা শিশু, ছাত্র বললে ভুল হবে, একটা শিশু সে বিদ্যালয়ে ভর্তি হয়নি, তো বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই দেখবেন তার ঘরে তার মা কিংবা বাবা কিংবা তার পাড়া প্রতিবেশী কিংবা ঘরে যেই থাকুন না কেন, তাকে মোটামুটি 1 2 3 বা ও আ ক খ এ বি সি ডি এইগুলোর ধারণা শিশুকে ঘরে দেওয়া হয়ে থাকে। একদম শিশু বাল্যকালে, একদম বাল্যকাল বলতে ভুল হয়, একদম শিশুকালে আর কি, ঠিক আছে, শিশুকালে অর্থাৎ স্কুলে ভর্তি হওয়ার আগে যে শিক্ষাটা শিশুদের দেওয়া হয়, যে সময়টা, এই সময়কে বলা হয় ইমার্জেন্ট লিটারেসি স্টেজ। তো নিচের কোনটা ইমার্জেন্ট লিটারেসি স্টেজে লক্ষ্য করা যায় না? আচ্ছা, এই সময় যখন শিশু একদম ছোটো থাকে, যখন সে স্কুলে যায় না, তখন তার বইয়ের প্রতি আগ্রহ থাকে। হ্যাঁ, নিশ্চয়ই থাকে, বইয়ের প্রতি শিশুর আগ্রহ থাকে, কিন্তু পড়ার জন্য নয়, বইটা ছেঁড়ার জন্য। ঠিক বললাম তো? ছোটো শিশুদের বইয়ের প্রতি আগ্রহ থাকে, 100% থাকে। যত সুন্দর পিকচারওয়ালা বই দেবেন, ও খুব মনের আনন্দে বইটাকে ছিঁড়ে ফেরে মানে চির পার করে দেবে, খুব আনন্দ পাবে বইটা ছিঁড়তে। তার মানে বইয়ের প্রতি তার আগ্রহ থাকবে। গল্প বর্ণনা এবং বা বলার ক্ষমতা, ঠিক আছে, দেখবেন অনেক প্রশ্ন করব, আপনার কাছে বলবে এই গল্প বলো, এই গল্প বলো, আপনি গল্প বলে শুনতে থাকবে, সেও কিছু তার আজনবী কিছু কাহিনী হয়তো বা শোনাবে, পে পে বা বু বু করবে, কি বলবে আপনি নিজেই বুঝবেন না, কিন্তু সে কিন্তু তার ভাষায় বর্ণনা করে যাচ্ছে, এটাও কারেক্ট। বিভিন্ন জিনিসের নাম জানা, এই সময় কিন্তু তাদের ঘরের মা বাবা যারা থাকেন তারা বিভিন্ন জিনিসের নাম তাকে জানিয়ে দেন, যে ওই জিনিসের ওই বস্তুর ওই নাম, তাই সে কিন্তু নাম জানে। কিন্তু শব্দ লেখার ক্ষমতা, এই সময় কিন্তু সে লিখতে পারে না। সে বলতে পারবে দ্যাট ইজ নারিকেল, দ্যাট ইজ কলা, দ্যাট ইজ পেঁপে, ঠিক আছে, এইগুলো জিনিস সে, যেমন মা বাবা, এগুলো সে বলতে পারে, কিন্তু মা বাবা সে লিখতে পারে না, তাই তো। সুতরাং শব্দ লেখার ক্ষমতা তার এই স্টেজে লক্ষ্য করা যায় না। সুতরাং কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি। শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করে? স্বাভাবিক কথা ভাই, আগে ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি। শিশুরা আগে স্বরধ্বনি উচ্চারণ করে, স্বরধ্বনিকে বলা হয় কি বলা হবে, কুইং। স্বরধ্বনিকে বলা হয় কুইং, যেটা 6 সপ্তাহে শুরু হয়ে যায়। 6 সপ্তাহ থেকে শিশুরা কুইং করতে শুরু করে, ঠিক আছে ভাই, যেটাকে বলা হয় স্বরধ্বনি। নেক্সট, শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসাবে আপনি কি করবেন? ইন্টারেস্টিং প্রশ্ন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন তো। শিক্ষার্থী বানান ভুল করলে আপনি কি করবেন? তাকে বকাবকি করবেন, ভুল বানান কেটে ঠিক বানান লিখবেন, বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন, না একেবারে এড়িয়ে যাবেন? এত সহজ প্রশ্ন কি বলবো ভাই। বকাবকি আমরা করি না, তৎক্ষণাৎ বানান কেটে ঠিক করে দিলে কতবার ঠিক করবো, যতবার কাটবো ততবারই সে ভুল করবে, কি দরকার ভাই? এড়িয়ে যাওয়া চলবে না। সুতরাং বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেওয়া। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। শিশুরা স্বাভাবিকভাবে ভাষা অর্জন করে যদি তাদের সামনে তুলে ধরা হয়। শিশুরা ভাষা অর্জন করে যদি তাদের সামনে তুলে ধরা হয়। আমরা কি তুলে ধরব? একই সময়ে কেবল একটি ভাষা, নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা, সম্পূর্ণরূপে ইলেকট্রনিক এবং মুদ্রণ মাধ্যম, সেই ভাষার ব্যাকরণগত গঠনশৈলী। এবার দেখুন কোয়েশ্চন নাম্বার 12 কী বলেছে। এখানে বলেছে ভাষা অর্জন মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে ইলেকট্রনিক বা মুদ্রণ মাধ্যম তো আসে না, আর ভাষা অর্জনে কিন্তু ব্যাকরণগত গঠনশৈলী আসে না। যেহেতু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কথা চলে আসছে, আমরা যখনই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করব বা অ্যাকোয়ার করব তখন কিন্তু ব্যাকরণগত গঠনশৈলী আসে না। আর একই সময়ে কেবল একটি ভাষা, সেটাও কেবল আছে, সুতরাং সেটা হবে না। কারেক্ট আনসার নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা। অর্থাৎ একটা শিশু যদি তার, অর্থাৎ ধরে নিন এজ ফর এক্সাম্পল যদি আমরা বলি যে একটা শিশু সে তার বাংলা ভাষা তার মাতৃভাষা, সেটা তার অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ, কিন্তু তার পাড়া প্রতিবেশী যদি অন্য ভাষাভাষী হয়, অ্যাসামিস ভাষার যদি হয় বা অন্য কোনো ভাষাভাষীর হয়, সে তাদের পাড়া প্রতিবেশীর কথাটা শুনে শুনে সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাও সে কিন্তু তার ভাষা অর্জন করে নিতে পারবে। সুতরাং নিকটবর্তী পরিবেশে ব্যবহৃত একাধিক ভাষা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও ঠিকমতো বলতে পারছে, এটা জানা হবে। একজন শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর তার জানা রয়েছে
কিন্তু সে বলতে পারছে না, ঠিকমতো বলতে পারছে না। এটা তার কী ধরনের অসঙ্গতি? প্রকাশমূলক অসঙ্গতি, গ্রহণমূলক অসঙ্গতি, নাকি প্রকাশ এবং গ্রহণ দুইটাই অসঙ্গতি, নাকি ভাষা ব্যবহারের ভুল? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 13 খুব তাড়াতাড়ি বলুন, খুব তাড়াতাড়ি ভাই। কোয়েশ্চন নাম্বার 13। অর্থাৎ সে তার প্রশ্নের উত্তর তার জানা রয়েছে কিন্তু সে দিতে পারছে না। তার মানে সে কী করতে পারছে না? প্রশ্নের উত্তর জানি কিন্তু সে কী করতে পারছে না? প্রকাশ করতে পারছে না, সে ডেলিভার করতে পারছে না। সুতরাং এটা হবে কি? এক্সপ্রেস করতে পারছে না। সুতরাং এটা হচ্ছে এক্সপ্রেসিভ ডিসঅর্ডার বা প্রকাশমূলক অসঙ্গতি। নেক্সট, শিক্ষার্থীর বাচিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য, বাচিক ধারণা মানে কি? বাচিক মানে হচ্ছে তার স্পিকিং স্কিল। কেউ হয়তো কথা বলে তার কথাটা পরিষ্কার নয়, তো তার সেটা কথন যেটা বলেছে তার কথা বলা, এটাকে পরিষ্কার করার জন্য ক্লিয়ারভাবে সে যদি কথা বলতে চায়, তো তার জন্য তাকে কি করা দরকার? ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন, ছন্দ জানার প্রয়োজন, ভাষা জ্ঞানের প্রয়োজন, নাকি শব্দ ভাণ্ডার বৃদ্ধির প্রয়োজন? কোয়েশ্চন 14। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমার হবে একটা ছাত্র যদি বা যে কোনো কেউ যদি সেই ভাষা না জানে, তাহলে সে তার স্পিকিং স্কিল কীভাবে ডেভেলপ করতে পারবে? ঠিক আছে ভাই, সে কী করতে পারে? ভাষা জ্ঞান করতে পারে। আচ্ছা, ধরে নিন অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বুঝাই, তাহলে ধরে নিন আমি অ্যাসামিজ ভাষায় আমি খুব পরিষ্কারভাবে কথা বলতে চাই। ঠিক আছে, মই অসমীয়া অলপ অলপ পাৰোঁ, ইমান নাপাৰোঁ, কিন্তু আমি যদি সেই অসমীয়া ভাষাকে যদি খুব ভালো করে যদি আমি করতে চাই, তাহলে আমায় কী করতে হবে? অসমীয়া ভাষাটা আমার খুব ভালো করে জানতে হবে। যদি আমি অ্যাসামিজ ভাষাটা যদি আমি খুব ভালো করে জানতে পারি, তাহলেই তো আমি সেই অ্যাসামিজ ভাষাটা খুব ভালো করে আমি মানে ভাষা জ্ঞানটা নিতে পারবো। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমার কী হবে? অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। তারপর কি আছে ভাই? ভাষা দক্ষতা শেখানো উচিত। ভাষা দক্ষতাটা কি করে শেখানো উচিত? পরিষ্কার ব্যাখ্যার মাধ্যমে, বিচ্ছিন্নভাবে, একীকরণ পদ্ধতিতে, নাকি অনুকরণের মাধ্যমে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে আমার কোয়েশ্চেন 15। এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, একীকরণ পদ্ধতিতে। মানে কি? ভাষার দক্ষতা কয়টা ভাষার দক্ষতা আছে ভাই? 4টা, LS আর W। জানুন তো আপনারা, L মানে হচ্ছে লিসেনিং মানে শ্রবণ, S মানে হচ্ছে স্পিকিং মানে কথন, R মানে হচ্ছে রিডিং মানে পঠন, আর W মানে রাইটিং মানে লিখন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস একটির সঙ্গে একটি রিলেট আছে, শোনা, বলা, পড়া এবং লেখা। অর্থাৎ চারোটিকে একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আমার কী করতে হবে? দক্ষতাকে ইমপ্রুভ করতে হবে। একটা ছাত্র সে পড়তে পারে কিন্তু সে লিখতে পারে না, সে শুনতে পারে কিন্তু সে বলতে পারে না, তার মানে তার ভাষার দক্ষতাটা হলো না। তো ভাষার দক্ষতা আমায় শেখাতে হবে কীভাবে? একীকরণ পদ্ধতিতে 4টাকে একসঙ্গে মিলেমিশে আমাকে শেখাতে হবে। নেক্সট, ডিসলেক্সিয়া এক ধরনের কি? মানসিক রোগ, শারীরিক রোগ, নাকি শিক্ষণ অক্ষমতা, নাকি মানসিক অক্ষমতা? জানা আছে আপনাদের, তবুও বলে রাখি, তাড়াতাড়ি বলুন তো। ডিসলেক্সিয়া এক ধরনের সেটা কি? তো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, আফাজিয়া, ডিসফেসিয়া, এই সবগুলো হচ্ছে এক একটা শিক্ষণ অক্ষমতা। তো ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া থেকে প্রশ্ন আসবে আপনাদের, আমি আপনাদের ক্লাস কন্ডাক্ট করে দেব। নেক্সট, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে একজন শিক্ষক কী করবেন? বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে কি? ডাইভার্স ক্লাসরুম। তো ডাইভার্স ক্লাসরুম মানে কি? কনসেপ্টের ক্লাসে বারবার বলা হয়েছে। তো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বা ডাইভার্স ক্লাসরুম মানে যে একটা ক্লাসরুমে আপনার ধরে নিন 30 জন ছাত্র আছে। তো 30 জন মানে বিভিন্ন ধরনের ছাত্র আছে, কেউ গরিব আছে, কেউ ধনী আছে, কেউ সামাজিক মর্যাদাপূর্ণ আছে, কেউ সামাজিক মর্যাদাহীন আছে, কেউ উঁচু সম্প্রদায়ের আছে, কেউ নিচু সম্প্রদায়ের আছে, কেউ হিন্দু ধর্মের আছে, কেউ মুসলিম ধর্মের আছে, কেউ বুদ্ধ ধর্মের আছে। অর্থাৎ বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে। ঠিক আছে ভাই, বিভিন্ন ধরনের রয়েছে। সুতরাং এটাকে বলা হয় কি? বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। তো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে একজন ভাষা শিক্ষক তিনি কী করবেন? বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে তিনি এই ধরনের যদি শ্রেণীকক্ষ হয়, তাহলে একজন শিক্ষকের কী করা উচিত? যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, যারা উন্নত মেধাসম্পন্ন তাদের কম গুরুত্ব দেওয়া উচিত,
শিক্ষক নিজের মতো শিক্ষণ চালাবেন, তারপর সবাইকে সমান গুরুত্ব দেবেন। তো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 17। তো এই ধরনের যদি কন্ডিশন হয় আমার কী করতে হবে? সবাইকে সমান গুরুত্ব দিতে হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে একজন শিক্ষক সবসময় সবাইকে সমান গুরুত্ব দিতে হয়। নেক্সট, শ্রেণীকক্ষে ভাষার ব্যবহারের ব্যাহত শিশুদের কিভাবে চিহ্নিত করা যায়? শ্রেণীকক্ষে ভাষার ব্যবহার ছাড়া শিশুদের আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? শিশুর মুখমণ্ডলের গঠনের অস্বাভাবিকতা দেখা যায়, শিশু মাঝে মাঝে শব্দ ছেড়ে দেয়, শিশুর বক্তব্য বুঝতে অসুবিধা হয়, নাকি সবগুলি? অর্থাৎ শিশুটা ভাষা ব্যবহার করতে তার সমস্যা হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? এক কথায় শেষ। কোয়েশ্চেন নাম্বার 18, যদি সে ভাষা ব্যবহার করতে পারে না তার মানে তার মুখমণ্ডলে অস্বাভাবিকতা দেখা দিতে পারে, এটা কারেক্ট। শিশু মাঝে মাঝে শব্দ ছেড়ে দেবে, এটাও কারেক্ট। ভাষা ব্যবহার করতে পারছে না তার মানে সে তো শব্দ ছাড়বে, যেটা পারছে না সেটা চলে যাবে স্কিপ করে। তারপর শিশুর বক্তব্য বুঝতে অসুবিধা হবে, অর্থাৎ সে কী বলছে আমি খুব ভালো করে বুঝতে পারছি না। সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কী ভাই? কারেক্ট আনসার। ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক কী করবেন? একটা শিশুর ধরনের ভাষার অসঙ্গতি আছে, মানে ভাষার সমস্যা আছে, হয়তো বা সে প্রকাশ করতে পারে না বা সে গ্রহণ করতে পারে না, যে কোনো একটা থেকে দুটা থেকে একটা তো হবেই। তো এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে কী করতে হবে? তাকে নির্দিষ্ট সময় দিতে হবে, যে এই সময়ের মধ্যে তোমাকে করতে হবে। তাকে বেশি সময় দিতে হবে, অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার কথা বলতে হবে। অল্প সময়ের মধ্যে উত্তর দিতে না পারলে শিক্ষক উত্তরটা বলে দেবেন। তো কোয়েশ্চেন নাম্বার 19 কারেক্ট আনসার কী হবে? যাদের একটু সমস্যা আছে তাদেরকে আমরা কি করি? সদা সর্বদা একটু বেশি সময় প্রদান করি, যাতে করে সে একটু সময় নিয়েও যাতে করে কাজটা পরিপূর্ণ করতে পারে। ঠিক আছে, শিক্ষার্থীদের বাক্য শেখানোর পদ্ধতি হলো, একটা শিক্ষার্থীকে যদি আমরা বাক্য শেখাতে যাই তো তাকে আমরা কিভাবে বাক্য শেখাতে পারি? শিক্ষার্থীদের বাক্য শেখানোর পদ্ধতি কী? বোর্ডে নির্বাচিত বাক্যগুলি বড় বড় হরফে লেখা হয়, শিক্ষক বাক্যগুলি সঠিক উচ্চারণে পড়বেন এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে তা শুনবেন। শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে একটি বাক্য বারবার উচ্চারণ করাবেন এবং লক্ষ্য রাখবেন যাতে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করে, সেদিকে নজর রাখবেন। তো কারেক্ট আনসার কোনটা হবে? কোয়েশ্চেন নাম্বার 20। বাক্য শেখানোর পদ্ধতি হচ্ছে কি, বোর্ডে নির্বাচিত বাক্যগুলো বড় বড় করে লিখে দেব যাতে করে সে শুনতে পারে, এটাও কারেক্ট। শিক্ষক বাক্যগুলি সঠিক উচ্চারণে পড়বেন এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তা শুনবে, এটাও হবে কি কারেক্ট। শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে একটা বাক্য বারবার উচ্চারণ করাবেন এবং লক্ষ্য রাখবেন যাতে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ করে, সেদিকে নজর রাখবেন, এটাও কারেক্ট। সুতরাং কোয়েশ্চেন নাম্বার ডি উপরের সবগুলি হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার। আচ্ছা, সংশোধনমূলক শিক্ষা কাদের জন্য ভাই? কাদের জন্য বুঝলাম না ভাই? রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল টিচিং জানা আছে ভাই? রিমিডিয়াল টিচিং নিশ্চয়ই জানা আছে ভাই। জানা না থাকলে এক্ষুনি সহজ গুরু চ্যানেলে কনসেপ্ট ক্লাস দেওয়া আছে, তাড়াতাড়ি দেখে আসুন, চট করে যান, পট করে দেখে আসুন, প্লে লিস্ট দেওয়া আছে ভাই। একদম কনসেপ্ট একদম ধাড় ধাড় ক্লিয়ার হয়ে যাবে ভাই। কনসেপ্ট ইজ পাওয়ার ভাই। দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হয়। কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়, মানে রিমিডিয়াল টিচিং আমরা কাদের করাই? আমি একটা ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে আমি পড়ালাম, পড়ানোর পর একটা অ্যাসেসমেন্ট করলাম, অ্যাসেসমেন্ট করে দেখলাম যে যারা একদম পারছে না, তারা পারছে না, তো তাদের জন্য আমি কী করবো? আলাদাভাবে একটা ক্লাস নেব, তাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেবো। যে তারা পারেনি তাদেরকে আবার পারা যাতে পারে সেই প্রচেষ্টা নিয়ে তাদেরকে অন্যভাবে আমি ক্লাস করে বুঝিয়ে দেবো। দ্যাট ইজ কল্ড রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষা। এক কথায় বুঝালাম, আর ডিটেলস আপনারা পাবেন চ্যানেলে দেখে নেবেন। তো বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য, শ্রেণীকক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য, শ্রেণীকক্ষে এগিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য, নাকি স্কুল ছুট শিক্ষার্থীদের জন্য, কোনটা হবে কারেক্ট আনসার? 21।
কাদের জন্য সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা হয়? এই যে বললাম, যারা আমার শ্রেণীকক্ষে পিছিয়ে রয়েছে, ঠিক আছে, যারা ঠিকঠাকভাবে আনসারগুলো করতে পারছে না, বা আমি যে অ্যাসেসমেন্ট করলাম, তো অ্যাসেসমেন্ট করে দেখলাম যে ওই ছাত্রগুলো পিছিয়ে রয়েছে, তারা এই কনসেপ্টটা ভালো করে বুঝতে পারেনি, তো তাদের জন্য আমি আবার রিমিডিয়াল টিচিং দিয়ে দিলাম। তো দ্যাট ইজ কল্ড অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। লেসন প্ল্যান ও পাঠ পরিকল্পনার ফলে কি হয়? পাঠ পরিকল্পনার ফলে কি হবে? শক্তি ও সময়ের অপচয় ঘটে, শক্তি এবং সময় বাঁচে, দ্রুত সিলেবাস শেষ হয়ে যায়, শিক্ষার্থীদের স্কুলে যেতে সুবিধা হয়। আমরা যখন লেসন প্ল্যান করি, আমরা জানা যাচ্ছে লেসন প্ল্যান ভাই, আমরা ডিএলএড করেছি সবাই, বিএড করেছি সবাই, ডিএলএড কিংবা বিএড করেছি, তো জানি আমরা লেসন প্ল্যান কি, সে নিয়ে আর বিস্তারিত বলবো না। তো কারেক্ট আনসার হচ্ছে লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনার ফলে কি হয়। কোয়েশ্চেন নম্বর 22, এটা কারেক্ট আনসার কী হবে আপনারা ভাবুন তো। এটা আমরা যদি নির্দিষ্ট প্ল্যান মতো আমরা কাজ করতে পারি, সময় এবং শক্তির অপচয় ঘটে সেটা হতে পারে না, শিক্ষার্থীদের স্কুলে যেতে সুবিধা সেটাও বলতে পারবো না, আর দ্রুত সিলেবাস শেষ হয়ে যায় এটাও আমরা অ্যাকুরেট 100% ধরে। এখানে দুটোই আনসার কিন্তু 50-50 লাগছে, আপনারা দেখে নেবেন। শক্তি এবং সময় বাঁচে, পাঠ পরিকল্পনা যদি আগে থেকে করে রাখি তাহলে আমাদের কম সময় আমরা কম শক্তি অপচয় করে আমরা কি করতে পারি, আমরা বেশি কাজ করতে পারি, শক্তি এবং সময় বাঁচে। আবার একটা নির্দিষ্ট যদি পাঠ পরিকল্পনার মাধ্যমে যদি আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করতে থাকি তাহলে আমাদের সিলেবাস কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। সুতরাং এখানে বি এবং সি দুটাই কিন্তু 50-50 লাগছে, আপনারা দেখে নেবেন কোনটা কারেক্ট আনসার। আপনাদের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতর মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? টিএলএমের ব্যবহার, সামাজিক মেলামেশা, বই পড়া, সিনেমা বা নাটক বা সিনেমা দেখা। কারেক্ট আনসার কোনটা হবে? একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোয়েশ্চেন নাম্বার 23। ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক মেলামেশা, সোশিয়াল ইন্টারেকশন। আমরা যত বেশি মানুষের সঙ্গে মেলামেশা করব তত বেশি ভাষা শিক্ষা লাভ করতে পারবো, তত আমাদের বেশি আমরা কি করতে পারবো ভাই, জ্ঞান লাভ করতে পারবো। সুতরাং অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। নেক্সট দেখি, প্রথম শ্রেণীর ছাত্রদের ভাষা শিখনের জন্য নিচের কোনটি সর্বোৎকৃষ্ট বিষয়? প্রথম শ্রেণীর ছাত্রদের যদি আমরা ভাষা শেখাতে চাই তাহলে নিচের কোনটা সবচেয়ে ভালো বিষয় হবে? আমার দেশ, যানবাহন, আমার পরিবার না আমার বিশ্ব? কোয়েশ্চেন নাম্বার 24। শিশুরা জন্মের পরই কি দেখতে পায় বলুন তো? শিশুরা জন্মের পরই তার মা বা বাবাকে দেখতে পায়, তাই তো? শিশু জন্মের পর তার মা বাবাকে দেখতে পায় স্বাভাবিকভাবে। তো সে মা বাবাকে যদি দেখতে পায়, তো মা বাবা কার অংশ? একটা পরিবারের অংশ। সুতরাং শিশু সর্বপ্রথম ভাষা শিখনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার পরিবার। তার পরিবার থেকে তার ভাষা শিক্ষণটা শুরু হয়। ভাষা শিক্ষণের অন্যতম উদ্দেশ্য কি? কোয়েশ্চেন নাম্বার 25। ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া, ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা, পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ব্যবস্থা করা, ব্যাকরণ সম্পর্কে সচেতন হওয়া। প্রথমত পরীক্ষায় বেশি নম্বর পাওয়া সেটা কোনো ক্ষেত্রেই শুদ্ধ নয়, আর ব্যাকরণ সম্পর্কে শুধু সেটা বলতে পারি না। এখানে দেখুন ভাষা শিখন বলেছে, মানে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং। তো যদি ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়, ভাষা শিখন হয়, তাহলে ভাষার নিয়মকানুন জানতে হবে। আর যদি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়, এবার প্রশ্নে যদি বলা হতো যে ভাষা অর্জনের একটা উদ্দেশ্য কী, তাহলে কারেক্ট আনসার হতো ভাবের আদান প্রদান সম্পর্কে শিক্ষা দেওয়া। জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করুন। যদি ভাষা শিখন দিয়েছে আমাদের, তাহলে হবে ভাষার নিয়মকানুন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং যখন করব, ভাষা যখন শিখব, তখন আমরা দ্বিতীয় ভাষাটাকে শিখি। তো যখন আমরা দ্বিতীয় ভাষা শিখব তখন কি হবে, তার ভাষার নিয়মকানুনগুলো জেনে ভাষা ব্যবহার করতে হবে। আর এখানে যদি ভাষা শিখন না দিয়ে
প্রশ্নে যদি ভাষা অর্জন দিয়ে দিত তাহলে এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার এ হতো। কারণ ভাষা অর্জনে কিন্তু নিয়মকানুন ভ্যালু নেই, নিয়মকানুন লাগে না, অর্থাৎ ভাবের আদান প্রদানের জন্য শিক্ষা দেওয়া, দ্যাট ইজ কল ভাষা অর্জন। আর ভাষা শিখন হলে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার বি। নিম্নোক্ত কোন উপকরণটি দ্বারা শিক্ষার্থীরা অত্যন্ত সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে পারবে? দৃশ্য শ্রাব্য উপাদান, দৃশ্যযোগ্য না শ্রবণযোগ্য নাকি কোনোটাই নয়? কোয়েশ্চেন নাম্বার 26। তো যে জিনিস দেখুন, আমরা একটা জিনিস দেখুন, আপনি বই পড়ছেন, ঠিক আছে, আপনি বই পড়ছেন, ধরে নিন আপনি একজন ছাত্র, আপনি বই পড়ছেন, তো সম্পূর্ণ বইটা আপনি পড়ছেন, ধরে নিন 3 ঘন্টা আপনি বই পড়ছেন, 3 ঘন্টা আপনি বই পড়ছেন আর 3 ঘন্টা আপনি সিনেমা বা সিরিয়াল দেখছেন, কোনটা আপনার সবচেয়ে বেশি মনে থাকবে ভাই? 3 ঘন্টা আপনি কন্টিনিউ বই পড়ছেন আর 3 ঘন্টা আপনি সিনেমা দেখছেন বা সিরিয়াল দেখছেন, কোনটা আপনার বেশি মনে থাকবে? 2 দিন পর আপনি আপনার বন্ধুকে বা বান্ধবীকে গল্প করতে পারবেন যে জানিস কালকে আমি এই বইটা পড়েছিলাম, এই বই এই তথ্য ছিল, সেটা বলতে পারবেন ভালো করে? না বলতে পারবেন জানিস এই সেদিন খুব বাম্পার বড়িয়া সিনেমা ছিল রে, এই সিরিয়ালটা কি ছিল রে, ইস এমন সময় কারেন্টটা চলে গেল, কি বলবো তোকে জানিস। মানে দেখুন, এই যে যখন আমরা সিনেমা দেখব বা সিরিয়াল যখন টিভিতে দেখি তখন জিনিসটা আমাদের সবচেয়ে সহজে মানে মনে থাকে, আর জেনারেলি রিডিং পড়ে আমাদের ততটুকু মনে থাকে না। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে দৃশ্য শ্রাব্য উপাদান। তো দৃশ্য শ্রাব্য উপাদানের একটা উদাহরণ, সিম্পল উদাহরণ হচ্ছে কি, এই যে টেলিভিশন বা টিভি আপনারা বলতে পারেন, সে টিভি কিন্তু আমাদের বলে, টিভির মধ্যে আমরা শুনতেও পাই আবার দেখতেও পাই, কম্পিউটারও সেম, দেখতেও পাই শুনতেও পাই, সুতরাং এটা হচ্ছে কি আমাদের দৃশ্য শ্রাব্য উপাদান। ক্লিয়ার ভাই? ক্লাসটা ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পরবর্তীতে এই ধরনের ক্লাস পাবেন ভাই প্রতিনিয়ত। এবং পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই সেটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভাষার বাকপটুতা গড়ে তোলা যেতে পারে ছাত্রদের সঙ্গে কথা বলে, ছাত্ররা যদি বুঝতে না পারে তবে তাদের শান্তভাবে বসতে বলে, ভুল চিহ্নিত করে সেগুলিকে তৎক্ষণাৎ ঠিক করে দিয়ে, যোগাযোগের মাধ্যম হিসাবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করে। তো কোয়েশ্চন নাম্বার 26। ভাষার বাকপটুতা। তো বাকপটুতা মানে কি? বাকপটুতা মানে শিশুটা কথা বলতে পারছে না বা ভাষা ব্যবহার করতে তার সমস্যা হচ্ছে। তো তার মানে এখানে সে যদি ছাত্ররা বুঝতে না পারে তাহলে তুমি কিছু বুঝতে পারছো না, তুমি শান্ত হয়ে বসো, এটা করলে কি আমাদের শিখন হবে? কখনোই না। সুতরাং সেটা কেটে দিন। আর ভুল চিহ্নিত করে তৎক্ষণাৎ আমরা ঠিক করে দিই না ভাই, একটু পর যখন তার আফটার কমপ্লিটেড, তার যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, ঠিক করে দেব। তার আগে আমরা কি করি না, তৎক্ষণাৎ ঠিক করি না, সুতরাং সেটাও ক্যান্সেল। তারপর কি, ছাত্রদের সঙ্গে কথা বলার থেকে আমাদের ভালো বেস্ট আনসার হবে অপশন নাম্বার ডি, যোগাযোগের মাধ্যম হিসাবে ভাষাকে ব্যবহার করার সুযোগ তৈরি করা। অর্থাৎ যোগাযোগে 2জন 3জন বা সামাজিক মিলামিশা যাকে বলা হয়, তাকে সামাজিক মিলামিশা তাকে ছিটিয়ে দিলাম, সে যাতে সামাজিক মিলামিশা করে যোগাযোগের মাধ্যমে সে যাতে মানে ভাষাটা অটোমেটিক্যালি শিখতে পারে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। যখন কোনো রকম অনুশীলন ছাড়াই সরাসরি ভাষা শেখানো হয় তখন তাকে কি বলা হয়? কোনো উইদাউট অনুশীলন ডাইরেক্ট সে ভাষা তাকে শেখানো হলো, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলা হয় ভাষার আয়ত্তীকরণ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে কী হয় ভাই? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে শিশুরা খুব তাড়াতাড়ি ভাষা শিখে নিতে পারে। বর্তমান সময়ে বাংলা ভাষার প্রতি শিশুর ইতিবাচক মনোভাব গড়ে তোলার জন্য আপনি শিক্ষক হিসাবে কী পদক্ষেপ নেবেন? বর্তমান সময়ে বাংলা ভাষার প্রতি শিশুর ইতিবাচক মনোভাব মানে পজিটিভ রেসপন্স গড়ে তোলার জন্য আপনি শিক্ষক হিসাবে কী পদক্ষেপ নেবেন? বাংলা ভাষা সম্বন্ধীয় বিভিন্ন প্রজেক্ট তাকে তৈরি করতে দেবেন। কোয়েশ্চেন নাম্বার 29। তো একটা ছোটো শিশু যদি হয়ে থাকে প্রজেক্টে কাজ করতে পারবে না,
গ্রন্থাগার, তো গ্রন্থাগার সব জায়গায় নাও থাকতে পারে। সাহিত্যিকদের জীবনী পড়তে পড়তে বোরিং হয়ে যাবে, কেটে দিন। প্রতিদিন শ্রেণীকক্ষে পাঠদানের সময় গল্পচ্ছলে বিভিন্ন বিখ্যাত লেখকের লেখা থেকে পাঠ দেবেন, অর্থাৎ ডেইলি বেসিসে তাকে আমরা ক্লাস করাতে হবে, একটু একটু করে তার মাথায় ঢালতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি সমুদ্রের সৃষ্টি, তাই তো। মৌমাছি হিটো ফুলের পরা অলপ, হিটু ফুলের পরা অলপ অলপ মৌ সংগ্রহ করে এটা বিরাট মৌচাক সাজে। ঠিক তেনেদৰে আমি ল'ৰা ছোৱালীবোৰেও কি কৰিব লাগে, এই ইটো ভিডিঅ'ৰ পৰা অলপ, ইটো ভিডিঅ'ৰ পৰা অলপ, ইটো কিতাপৰ পৰা অলপ অলপকৈ এটা বিৰাট এটা কনচেপ্ট আমাৰ মাজত বিল্ড কৰিব লাগে, যাতে আমি এক্সামটো ভালদৰে কোৱালিফাই কৰিব পাৰোঁ, নহয়নে? তো সুতরাং কারেক্ট আনসার আমাদের হচ্ছে কি অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তো গল্প ছলে আমাদের কাজ করতে হবে, মজার ছলে ভাই, গল্প ছলে। নেক্সট, ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? ব্যাকরণ শিক্ষণে নিচের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী পদ্ধতি? আমরা যখন ব্যাকরণ শেখাই, তো ব্যাকরণ শেখানোর সময় কোনটা আমাদের সবচেয়ে ভালো পদ্ধতি? কোয়েশ্চন নাম্বার 30 কি বলেছে দেখুন। উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলী শিখন, পাঠ্য বিষয়ে অনুবাদের সময় ব্যাকরণের নিয়মাবলী শিখন। একটি বিশেষ ব্যাকরণ বই থাকবে না, ব্যাকরণের নিয়মাবলী বোঝানোর সময় প্রসঙ্গক্রমে ইয়েস, আপনারা দেখুন, আপনারা ক্লাস 6-এর কিংবা 7-এর কিংবা 8-এর একটা বই, বাংলা সাহিত্য বই নিয়ে নেবেন, একটা চ্যাপ্টার শেষ হবে, চ্যাপ্টার শেষ হওয়ার পর দেখবেন ভাষা বিচার বলে আছে। তো ভাষা বিচারে একটা টপিক সন্ধি বিচ্ছেদ থেকে কিছু সামান্য জিনিস দেওয়া আছে। তারপর আরেকটা চ্যাপ্টার করলেন, আরেকটা চ্যাপ্টার আপনি পেজটা, এই চ্যাপ্টারটা শেষ হলো, তো এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে দেখবেন ভাষা বিচার বলে কারোকে কিছু ছোটো ছোটো টপিক দেওয়া আছে। অর্থাৎ এই যে এটাকে বলা হয় কি প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিখন। এই ক্লাসে আমরা প্রসঙ্গক্রমে ব্যাকরণটা শিখব, ব্যাকরণ নিয়মাবলী বোঝানোর জন্য। নেক্সট, ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদানটা শিক্ষক কেন্দ্রিক হবে, পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে, না নৈর্ব্যক্তিক হবে, নাকি শিক্ষার্থী কেন্দ্রিক হবে? আমরা সবাই কিন্তু এই প্রশ্নের কারেক্ট আনসার জানি, তারপরেও আপনারা কমেন্ট বক্সে যদি ভুল আনসার করেন তাহলে কিন্তু হলো না ভাই। ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদানটা কী ধরনের হওয়া চাই? এটা আমাদের কি হবে, শিক্ষার্থী কেন্দ্রিক হবে, কারণ বর্তমানে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম, ঠিক আছে, চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে আমাদের যেটা শিক্ষকের পাঠদানটা সবসময় চাইল্ড সেন্ট্রিক হবে, শিশুরা যা চায় তাই হবে। নেক্সট, ভাষা শিক্ষণের ক্ষেত্রে একজন শিক্ষক, এবার অপশন দেখি, কেবল তার শিক্ষণের দিকে নজর দিবেন। কোয়েশ্চন নাম্বার 32। ও বাবা, কেবল দেখা মাত্র কেটে দিন প্যাডাগজির ভাষায়, বারবার বলছি ভাই, কেবল এই ধরনের কিছু পজিটিভ কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, এগুলো দেখে যাবেন পরীক্ষার সময়, কাজে লাগবে। এই পজিটিভ নেগেটিভ ওয়ার্ডগুলি আপনার মহামন্ত্রের মতো কাজ দেবে ভাই, এটা মূল মন্ত্র, মনে রাখুন, এটা হচ্ছে আপনার মন্ত্র ভাই। কেবল মাত্র, মুখস্থ করা, কণ্ঠস্থ করা, গলস্থ করা, নাকস্থ করা, কানস্থ করা, অনুকয়া, দেখে দেখে লিখে নেওয়া, কপি পেস্ট করা, এই শব্দগুলো যখন পাবেন তখনই আপনি কেটে দেবেন ভাই, ঠিক আছে ভাই। নোট নেওয়া, ব্ল্যাকবোর্ডে স্যার লিখলেন, আমি ব্ল্যাকবোর্ড থেকে কপিতে নোট ডাউন করলাম, সেগুলো নেগেটিভ টার্ম, এই টার্মগুলো জেনে যান, পাবেন সহজগুরু চ্যানেলে সব পাবেন, আপনারা দেখে নিন, ঠিক আছে। যদি লাগে, যদি খুঁজে পাননি তো আমাদের বলবেন, আমরা ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে দেবো, অথবা নতুন করে আপনাদের ভিডিও বানিয়ে দেবো। টেনশন কেন করছেন ভাই? টেনশন নেই ভাই, শুধু দেখতে থাকুন বা পরীক্ষায় ভালো নম্বর নিতে থাকুন, আমাদেরকে সাথে থাকুন। শিক্ষার্থীর মনস্তত্ত্ব সম্পর্কে জানাবেন, ভাষা শিক্ষণের ক্ষেত্রে মনস্তত্ত্ব। কোয়েশ্চন নাম্বার 32, না ডাউট লাগছে ভাই? শিক্ষার্থীর মনস্তত্ত্ব এবং তার সামাজিক অবস্থান জানতে হবে, সুতরাং মনস্তত্ত্ব এবং সামাজিক অবস্থান কারেক্ট আনসার, অপশন নাম্বার সি। ভাষা শিক্ষণের নীতি বলতে কী বোঝায়? দেখুন, ভাষা শিক্ষণের নীতি বলে একটা টপিক আছে, এই টপিকটা আমরা কমপ্লিট করেছি। তো কোয়েশ্চন নাম্বার 33, শিক্ষণ পদ্ধতিকে বোঝায়, শিক্ষণ কৌশলকে বোঝায়, শিক্ষণ পদ্ধতি এবং কৌশল উভয়কে বোঝায়, শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তাকে বোঝায়। তো এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 33। এটা ভাষা শিক্ষণের নীতি বলতে আমরা কী বুঝি? কোয়েশ্চন নাম্বার 33, তাড়াতাড়ি বলুন।
এটা কারেক্ট অ্যান্সার কী হবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা বলছি না, ঠিক আছে? কারণ কনসেপ্টের কাছে অলরেডি দেওয়া আছে। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনারা অবশ্যই জানাবেন। যে ভাষা দক্ষতাকে গ্রহণমূলক দক্ষতা বলা হয়, গ্রহণমূলক মানে কি? রিসেপটিভ স্কিল। দুইটা স্কিল আছে, একটা হচ্ছে রিসেপটিভ স্কিল, একটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তো রিসেপটিভ স্কিলকে বলা হবে গ্রহণমূলক, আর প্রোডাক্টিভ স্কিলের আরেকটা নাম হচ্ছে কি? এক্সপ্রেসিভ স্কিল। যেটা বাংলায় আকারে যদি বলি তাহলে বলবো গ্রহণমূলক, আর এটাকে যদি বাংলায় বলি তাহলে বলবো কি? প্রকাশমূলক। তো গ্রহণমূলক দক্ষতা হচ্ছে দুই প্রকার। কী কী ভাই? শ্রবণ এবং পঠন। আমরা যখন কিছু পড়ছি, যখন কিছু আমরা পাঠ করছি, তখন সেই জিনিসটা আমরা কি করছি? যখন আমরা লিসেনিংটা দেখি, মানে শ্রবণ, লিসেনিংটা শ্রবণ। যখন আমরা কোনো কিছু শুনছি তার মানে সেটা আমি রিসিভ করছি। যখন আমি কিছু পড়ছি সেটার থেকেও আমি রিসিভ করছি। আর যখন আমি কিছু লিখছি তার মানে আমি প্রকাশ করছি, আমার মনের ভাবটা আমি লিখিত আকারে প্রকাশ করছি, তার মানে রাইটিং। স্পিকিং মানে আমি যখন কথা বলছি তখন আমার কথাটা অন্যজনের কাছে আমি আমার কথাগুলো প্রকাশ করছি। সুতরাং এখানে দেখুন শ্রবণ এবং পঠন, শ্রবণ এবং পঠন হলো আমার কি? কোয়েশ্চন নাম্বার 34। শ্রবণ এবং পঠন হচ্ছে গ্রহণমূলক, আর কথন এবং লিখন হচ্ছে প্রকাশমূলক। কথন এবং লিখন, এখানে অপশনে নেই কথন লিখন। কথন লিখন হবে কি? প্রকাশমূলক। জেনে রাখুন। ভাষা শিক্ষার ক্লাসের 4টি ভাষা দক্ষতা অখণ্ডভাবে শেখাতে হবে, আলাদাভাবে শেখাতে হবে। প্রথমে শ্রবণ এবং পঠন শেখাতে হয়, প্রথমে শ্রবণ এবং কথন শেখাতে হয়। কোয়েশ্চন নাম্বার 35 আগে বলেছিলাম একীকরণ পদ্ধতিতে ভাষার দক্ষতা কিভাবে হয় ভাই? ভাষার দক্ষতা হয় একীকরণ পদ্ধতি, মানে একসঙ্গে, অর্থাৎ অখণ্ডভাবে শেখাতে হবে। ভাষা দক্ষতা, ভাষা শিক্ষার ক্লাসের 4টা ভাষা দক্ষতা কী কী? শ্রবণ, কথন, পঠন এবং লিখন। লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই সবগুলিকে অখণ্ডভাবে মানে একসঙ্গে মিলেমিশে এটাকে বিভক্ত না করে আমাকে কী করতে হবে? শেখাতে হবে। ভাষা শিক্ষণ শিক্ষার্থীর কাছে কি হবে? ব্যাকরণের জ্ঞান অর্জনে সহায়ক হবে, ব্যবহারিক ও অর্থপূর্ণ হবে, ভাষা ও সাহিত্যের পারদর্শী হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে, ভাষা ও সাহিত্যে বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 36। ভাষা শিক্ষণ শিক্ষার্থীদের কাছে যাতে ব্যবহারিক এবং অর্থপূর্ণ হয় সেই দিকে আমাকে নজর দিতে হবে। ভাষা শিক্ষণের অন্যতম নীতি 37। ভাষা শিক্ষণের অন্যতম নীতি হচ্ছে কি ভাই? অজানা থেকে জানা। না ভাই, অজানা থেকে জানা যায় না। আমরা কোথায় যাই? জানা থেকে অজানা যাই। আমরা সবসময় প্রিন্সিপাল অফ টিচিংয়ে যদি যাই তাহলে আমরা দেখব নন টু আননোন, জানা থেকে অজানায় যাব। দুটি জানা বিষয়ের মধ্যে সম্পর্ক খোঁজা মোটেই না, আর খুঁজে দরকার নেই। জানা বিষয় থেকে অজানা বিষয় যাওয়া, এটা হবে কারেক্ট আনসার। শিক্ষণকে অর্থপূর্ণ করে তুলতে হলে কি করতে হবে? 38। শিক্ষার্থীর প্রয়োজন এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। শিক্ষার্থীর কি প্রয়োজন, সে কী চাচ্ছে, তার মন কী চাচ্ছে, সে কীভাবে কী করে শিখবে। অর্থাৎ একজন শিক্ষার্থী আমার যদি চায়, দেখুন ভাই ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার শিক্ষার্থীর মন যদি এখন পড়াশোনায় না বসে, অর্থাৎ বাইরে 10 জন খেলাধুলা করছে, তাকে একা যদি আমি ক্লাসরুমে বসে শিক্ষা দিতে থাকি, হাজার শিক্ষা দিলেও সে আর জীবনে এটা শিখতে পারবে না। তার অনেক কষ্ট হবে, বোরিং লাগবে, পড়াটা আনন্দজনকভাবে হবে না। তাকে এই খেলার মাধ্যমে আমি শেখাবো, অর্থাৎ তার প্রয়োজন এখন খেলা, আর আমার উচিত তাকে শেখানো। অর্থাৎ সে খেলার মাধ্যমে তখন যদি আমি তাকে শিখিয়ে দিই, সে টেরই পাবে না যে শিখে গেছে। সে ভাববে যে আমি খেলছি, কিন্তু আসলে আমার যেটা করণীয় কাজ আমি তো করে দিয়েছি। আমার করণীয় কী কাজ ভাই? এই যে টিচার, এই যে শিক্ষক হিসাবে আমার উচিত কি? আমার উচিত হচ্ছে ছাত্রদেরকে শেখানো। তো আমি ছাত্রকে শিখিয়ে দিয়েছি, আমার কাম খতম, ঠিক আছে? তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে তার প্রয়োজন এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে, এটা হবে এক্ষেত্রে কারেক্ট আনসার। ব্যবহারিক এবং অর্থপূর্ণ শিক্ষণের জন্য একজন শিক্ষক কী করবেন? ব্যবহারিক এবং অর্থপূর্ণ শিক্ষণের জন্য একজন শিক্ষক কী করবেন? 39। শিক্ষার্থীর অভিজ্ঞতালব্ধ বিষয় থেকে শুরু করবেন, শিক্ষার্থী জানে না এমন বিষয় থেকে শুরু করবেন, পাঠ্যপুস্তক থেকে শুরু করবেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শুরু করবেন। দেখুন, ব্যবহারিক এবং অর্থপূর্ণ শিক্ষণ প্রশ্নটা কে বলেছে? দেখুন, আমরা যখন ক্লাসটা স্টার্ট করব তখন আমরা সবাই জানি, যখন আমরা ক্লাস স্টার্ট করি তখন আমরা কোথা থেকে শুরু করি? আমরা PK থেকে শুরু করি।
এবার পিকে মানে কি? পিকে মানে কি? পিকে মানে হচ্ছে প্রিভিয়াস নলেজ। যখন আমরা ক্লাসে যাই, একটা ক্লাস যখন স্টার্ট করি, তখন যে টপিক নিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি, তো এই টপিক সম্বন্ধে সেই ছাত্রের বা এই ক্লাসের শিক্ষার্থীর কোনো প্রিভিয়াস নলেজ আছে কি না না, এটা আমরা যাচাই করব। এটা আমাদের যাচাই করা উচিত। সুতরাং আমরা প্রিভিয়াস নলেজ থেকে ক্লাসটা স্টার্ট করি, তার মানে এখানে অভিজ্ঞতা লব্ধ বিষয়তে সে জানে না এমন বিষয়, তার মানে প্রিভিয়াস নলেজ আসছে না। পাঠ্যপুস্তক মানে প্রিভিয়াস নলেজ নয়, তাদের সঙ্গে আলোচনা ডিসকাশন করা নয়। সুতরাং তাদের অভিজ্ঞতা লব্ধ বিষয় থেকে আমাকে কি করতে হবে? শুরু করতে হবে। ভাষা শিক্ষার মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণা। ওয়াও ভাই, মূর্ত ধারণা থেকে বিমূর্ত ধারণায় পৌঁছানোর একটা উপায়, ব্যাকরণের সূত্র, একজন শিক্ষকের বিস্তৃত ব্যাখ্যা, পাঠদানের সময় প্রশ্ন উত্তর না ভাষা সংক্রান্ত খেলা। কোয়েশ্চেন নাম্বার 40। এটা হচ্ছে একটা ভাষা সংক্রান্ত খেলা আমরা বলতে পারি। আর মূর্ত থেকে বিমূর্ত ধারণার যেটা পদ্ধতি, তার নাম হচ্ছে আরোহী পদ্ধতি, ইন্ডাকটিভ মেথড। শিক্ষার্থীদের জানা আছে এমন একটি বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষক কোনো অজানা বিষয়ের শিক্ষা দেবেন। এজন্য একজন শিক্ষক কী করবেন? দেখুন, একটা শিক্ষার্থীর জানা আছে, অর্থাৎ আমরা নন টু আননোনে যাব। শিক্ষার্থীর যা জানা আছে তার উপর ভিত্তি করে আমরা অজানা তথ্য দিকে যাব, অজানা একটা শিক্ষা তাকে দেবো, অর্থাৎ নন টু আননোনে যাব। তো এক্ষেত্রে শিক্ষক কী করবেন? এস পার অপশন আমরা দেখে নিই কী বলেছে। কোয়েশ্চেন নাম্বার 41। জানা বিষয় থেকে কিভাবে অজানা বিষয়ে যেতে হয় সে সম্পর্কে তাত্ত্বিক আলোচনা। বারে ভাই, তাত্ত্বিক আলোচনা কেন করব? খেটে দিন না। আগে থেকে শিক্ষক একটি লেসন প্ল্যান তৈরি করবেন। হ্যাঁ, লেসন প্ল্যান করতে পারেন, করলে ভালো হয়। নেক্সট দেখি, জানা বিষয় এবং অজানা বিষয়ের মধ্যে কোথায় কোথায় মিল আছে সেটি শিক্ষক দেখিয়ে দেবেন। সেটা হবে না। শ্রেণীকক্ষে পরীক্ষার ব্যবস্থা করবেন, পরীক্ষা নেগেটিভ ওয়ার্ড, সেটা সম্ভব নয়। তো কারেক্ট আনসার, আগে থেকে একটা লেসন প্ল্যান তৈরি করবেন। তো লেসন প্ল্যান তৈরি করলে তিনি জানা বিষয় থেকে অজানা বিষয় সেই লেসন প্ল্যান অনুযায়ী গেলে ওনার কোনো কষ্ট হবে না, উনি বিন্দাস যেতে পারবেন। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় একজন শিক্ষক আর কি শোনাবেন? ভাষার ব্যবহারিক দিক, শব্দভাণ্ডার, ধ্বনি, বর্ণ, শব্দ, সেই সময় কোনো কিছু শেখাবেন না। একজন শিক্ষক যখন তিনি ভাষার গঠন শেখাবেন, এই ভাষার গঠন শেখানোর সময় তিনি কি আর কিছু শেখাতে পারেন? 42 না। একটা ভাষার গঠন তিনি শেখাচ্ছেন, তার মানে তিনি ভাষার গঠনই এখন শেখাবেন, সেই সময় অন্য কিছু শেখাতে পারবেন না। যদি শেখান তাহলে কি হবে? একসঙ্গে যদি আমরা 2, 3, 4, 5টা কাজ যদি নিয়ে নেই, তাহলে একটা কাজেই আমরা সাকসেস হতে পারবো না। এক সময় আমাদের মাইন্ড একটাই কাজ করে, যদিও সাবকনসিয়াস মাইন্ডে অনেকগুলো চলে, কিন্তু কনসিয়াস মাইন্ডে আমরা এক সময় একটা কাজই করতে পারি। তাই আমাদের উচিত এক সময় আমরা যাতে একটি কাজই করি। নেক্সট, শিখনের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো, লার্নিংয়ের একটা ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স কী? প্রথমবার সঠিকভাবে শেখা যতটা সহজ, পুনরায় শেখা ততটা সহজ নয়। প্রথমবারের তুলনায় পুনরায় শেখা অনেক বেশি সহজ। প্রথমবার যদি শেখা যদি সহজ হয়, তবে পুনরায় শেখাও সহজ। প্রথমবার শেখা যদি কঠিন হয়, পুনরায় শেখাও কঠিন। তো কোয়েশ্চেন নাম্বার 43 এর কারেক্ট আনসার কী হবে? একটু ভাবুন এবং কারেক্ট অ্যান্সার কি কমেন্ট বক্সে বলুন ভাই। এটা সহজ প্রশ্ন ভাই, আমি কী করে বলি? আপনারা বলুন। আপনার জন্য আগে একটা প্রশ্ন রেখেছিলাম, এবার এই 43 প্রশ্ন আপনার জন্য রাখছি। আপনাদের জন্য আমরা মধ্যে মধ্যে 1-2টা প্রশ্ন রাখি, যাতে করে আপনারা একটু চিন্তা করতে পারেন। কারণ সবগুলো আনসার যদি বলে দিই তাহলে আপনারা চিনতে পারছেন না। আর কমেন্ট বক্সে আমরা এই আনসারগুলো পিন করে দেবো, আপনারা পেয়ে যাবেন। ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার তত্ত্ব মানে কি? গ্রামার শিখে আবিষ্কার তত্ত্ব মানে কি? জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া, শিক্ষার্থীরা নিজের দ্বারা ব্যাকরণের নিয়ম খুঁজে নেওয়া, অবরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নতুন ব্যাকরণ শিক্ষা, আরোহী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নতুন ব্যাকরণ শিক্ষা। 44। তো দেখুন, আবিষ্কার তত্ত্ব মানে আবিষ্কার মানে ডিসকভারি। তো ডিসকভারি কখন হবে?
যখন কেউ কিছু খোঁজাখুঁজি করবে তখনই না ডিসকভারি হবে। তো কারেক্ট আনসার শিক্ষার্থীরা নিজের দ্বারা ব্যাকরণের নিয়মাবলী তারা খুঁজে বের করবে। ঠিক আছে ভাই, বোঝা গেল? ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা কি? 45। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যাকরণ না জানলে ভাষা শিখন সম্ভব নয়। কে বলেছে ভাই ব্যাকরণ না জানলে ভাষা শিক্ষক সম্ভব নয়? এটা ভুল। ঠিক আছে, মানা যায় যে ব্যাকরণ হলে ভাষাটা একটু ভালোভাবে বলা যায়, এটা বলতে পারি, কিন্তু ভাষা শেখা যায় না এটা বলতে পারি না, এটা ক্যান্সেল। ব্যাকরণের কোনো ভূমিকা নাই, না ব্যাকরণের কোনো ভূমিকা নেই, নিশ্চয়ই আছে, কেন থাকবে না? ব্যাকরণের ভূমিকা তো আছে ভাই। ঠিক আছে, ভাষা নয় ব্যাকরণের জন্যই ব্যাকরণ শিক্ষা না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি, ভাষা শিক্ষার একটা সহায়ক উপাদান হিসাবে ব্যাকরণ শিক্ষা গ্রহণ করা। ইয়েস, আমরা ভাষা জানি, ভাষা পারি, যদি ব্যাকরণটা যদি আমরা পারি, যদি আমরা জেনে যাই, তাহলে ভাষাটাকে আরও ভালোভাবে আমরা কী করতে পারবো, উপস্থাপন করতে পারবো, এই ভাষায় আরও বেশি করে জ্ঞান অর্জন করতে পারবো। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার সি। ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কি করা উচিত? ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কি করা উচিত? যখন আমরা ভাষার একটা গঠন প্রকৃতি শেখাই, তো সেই গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কি করা উচিত? ভাষার একাধিক গঠনে প্রকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া উচিত, ভাষার যে কোনো একটা গঠন সম্বন্ধে ধারণা দেওয়া উচিত, প্রচলিত রীতির উপর দেওয়া উচিত। সেটা কারেক্ট আনসার হবে 46। প্রচলিত রীতির গঠন প্রকৃতি কেবল বারবার সহজ ভাষায় তাকে শেখানো উচিত। ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের কী করা উচিত? শিক্ষার্থীদের সেটাকে সহজ ভাষায় শেখানো উচিত। ঠিক আছে ভাই, এখানে কেবলটা কেটে দেবেন, কেবলটা কাটলে সুন্দর হবে। প্রচলিত রীতির গঠন প্রকৃতিটাই, অর্থাৎ একটা রীতি রয়েছে তো ভাষা গঠনের, তো গঠনের যেটা রীতি রয়েছে, রীতি অনুযায়ী আমরা তাকে খুব সহজে এই ভাষার গঠনটা যাতে শেখাতে পারে এইদিকে চেষ্টা করব। নেক্সট, ভুল সংশোধনের ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? একজন ছাত্র যদি ভুল করে, তো শিক্ষক চাইবেন সেই ভুলটা যাতে সংশোধন করা যায়, তো সেই ভুলটা সংশোধন করার ব্যাপারে একজন শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? শিক্ষক কঠোর হবেন না? কঠোর হবেন না। উনি কঠোর হলে সংশোধন করতেই পারবেন না। ভুল একটা স্বাভাবিক ঘটনা, শিক্ষক ভুলের ব্যাপারে কোনো গুরুত্বই দেবেন না। আর এই গুরুত্ব না দিলে কী করে চলবে? শিক্ষার্থী ভুল লিখে গেল আর শিক্ষক মশাই মার্ক দিয়ে দেবেন, সেটা কি সম্ভব? মোটেই না, ক্যান্সেল। শিক্ষক প্রতিটি ভুল সংশোধন করে দেবেন, হ্যাঁ দেবেন, কিন্তু সমস্যা আছে, তাকে ভুল আবার বলে দিতে হবে। তো তার মানে এখানে কারেক্ট আনসার হবে শিক্ষক সংবেদনশীল হবেন। ভুল শুধরে দেবেন, কিন্তু তারপর আবার বুঝাবেন যে তোমার ওই জায়গাতে ভুল আছে, তুমি ওই জিনিসগুলা ঠিক করে নাও। ঠিক আছে, আমি কলকাতা যাচ্ছি এবং আমি আগামীকাল কলকাতা যাচ্ছি, এই দুই বাক্যের মধ্যে মিল কোথায়? আমি কলকাতা যাচ্ছি আর আমি আগামীকাল কলকাতা যাচ্ছি, এই দুটা বাক্যের মধ্যে মিল কোথায়? দুটি বাক্যের গঠন প্রকৃতি কিন্তু এক, দুইটা বাক্যের গঠন প্রকৃতি কিন্তু এক, এটা মাথায় রাখুন। বাক্যের যেটা গঠনের প্রকৃতিটা এক। শ্রেণীকক্ষে শিক্ষকের অন্যতম একটা কর্তব্য, শ্রেণীকক্ষে শিক্ষকের অন্যতম একটা কর্তব্য কি? যারা পিছিয়ে আছে তাদের বেশি করে বলার সুযোগ দেওয়া, যারা এগিয়ে আছে তাদের বেশি করে বলার সুযোগ দেওয়া, গড়মানের শিক্ষার্থীদের বেশি করে বলার সুযোগ দেওয়া, মোটেই না। সবাইকে সমান বলার সুযোগ দেওয়া, মোটেই না ভাই। আমরা সবাইকে সমান সুযোগ দিতে হয় আমাদের, কাউকে বেশি কাউকে কম আমরা দিতে পারি না। একজন শিক্ষক হিসাবে উচিত ক্লাসরুমে আমরা সবাইকে যাতে সমানভাবে গুরুত্ব দেই, সবাইকে সমান শেখার সুযোগ করে দেই। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কোনো একটি ভাষা শেখার ক্লাসে শিক্ষার্থীরা যদি উৎসাহ না পায়, তাহলে একজন শিক্ষক কি করতে পারেন? কোনো একটি ভাষা শেখার ক্লাসে
শিক্ষার্থীরা যদি উৎসাহ না পায় তাহলে একজন শিক্ষক কী করতে হবে, অর্থাৎ ক্লাসে যদি শিক্ষার্থীরা মজা না পায় তাহলে একজন শিক্ষক মজা দিতে হবে, তাই তো? শিক্ষার্থীর মৃদু বকতে পারেন, গল্প করতে পারেন, সেদিনের মতো পাঠদান বন্ধ করতে পারেন, ভাষা সংক্রান্ত খেলার সুযোগ করে দিতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 50, আমরা কি করব? শিক্ষার্থীরা মজা পাচ্ছে না, শিক্ষার্থীর মজা পাওয়ার একটা নিনজা টেকনিক হচ্ছে গেম। চলো আজকে আমরা একটা গেম খেলি, কেমন? আমরা আজকে একটা গেম করি, ভালো লাগবে? সব রাজি তো? শিক্ষার্থীরা দেখবেন লাফিয়ে উঠবে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাজি। তার মানে ভাষা সংক্রান্ত একটা খেলার সুযোগ করে দিতে পারেন, তাহলে তারা মনোযোগ তাদের বাড়বে এবং তারা জিনিসটা শিখতে পারবে। ঠিক আছে ভাই, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আর এই আজকের ক্লাসের সম্পূর্ণ আনসার কি, তো এই ধরনের ক্লাস আপনারা প্রতিদিন পাবেন আমাদের চ্যানেলে। তো আপনারা যদি এখনই নতুন হয়ে থাকেন তা এখনই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পরবর্তীতে কী ধরনের ক্লাস চাই সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসগুলো কন্ডাক্ট করব। সুতরাং আপনারা একটু ভালো কমেন্ট করবেন যাতে করে আমরা একটু অনুপ্রাণিত হই, উৎসাহিত হই, আপনাদের কী প্রয়োজন সেটা বুঝতে পারি। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, সেই রিকোয়েস্টটা থাকলো। ভালো থাকবেন, জয় হিন্দ।